গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ পরিবেশবিদ্যা থেকে একটা ক্লাস, যেটি তোমাদের প্রাইমারি টেট 2024 এই পরীক্ষাকে টার্গেট করে কিন্তু নেওয়া হচ্ছে। তো প্রত্যেকে যারা কানেক্ট আছো, এটি হচ্ছে আজকে প্র্যাকটিস সেট নাম্বার 8 নম্বর ক্লাস। তো আমার যে ক্লাস রুটিন হয়, এটা সকাল 7:30 থেকে নেক্সট জিকে দ্য ওয়ে অফ সলিউশনে ক্লাসটি চলে নর্মালি। তবে পরিবেশ থেকে তোমাদের একটা দুটো করে ক্লাস সপ্তাহে দেওয়া হচ্ছে। দ্য ওয়ে অফ সলিউশনে যে সমস্ত ক্লাসগুলো হয় এবং টিডব্লিউএস একাডেমি, তো টোটাল এই ক্লাসের লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপ, যার নামটাও দ্য ওয়ে অফ সলিউশন, এই গ্রুপে কিন্তু প্রোভাইড করা হচ্ছে প্রত্যেক ক্লাসের লিঙ্ক। এবং আমরা পেড কোর্স করাচ্ছি টিডব্লিউএস একাডেমি অ্যাপ, যে অ্যাপে তোমরা পাচ্ছ প্রাইমারি ব্যাচ, ফাউন্ডেশন ব্যাচ ফর ডাব্লিউবিপি টেট এক্সাম। বেসিক থেকে সমস্ত সাবজেক্ট করানো হচ্ছে, একদম গোড়া থেকে বা শুরু থেকে করানো হচ্ছে, যেখানে ইংরাজি, ম্যাথ, তোমার সিডিপি, বাংলা এবং পরিবেশ সমস্ত বিষয় 50টি করে ক্লাস মিনিমাম, তার সঙ্গে আরও এক্সট্রা ক্লাস থাকছে, অর্থাৎ 250, প্রায় 260-70টি ক্লাস তোমরা পাচ্ছ এই ব্যাচে। প্রত্যেকে যারা কানেক্ট আছো ভালো করে খেয়াল করো, এই ব্যাচটা কিন্তু প্রাইমারি পরীক্ষার টার্গেটেই করানো হচ্ছে, প্রত্যেকটা বিষয় ধরে ধরে করানো হচ্ছে। তো সকলে যারা কানেক্ট আছো, যদি মনে হয় আমাদের সঙ্গে প্রস্তুতি নেবে, এই ব্যাচে জয়েন করতে পারো। টিডব্লিউএস একাডেমি অ্যাপ প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করো, সেখানে পেড কোর্স অপশানে তোমরা পেয়ে যাচ্ছ। তো পরিবেশবিদ্যা থেকে আমরা আজকে এমসিকিউ প্র্যাকটিস করব। তো প্রথম প্রশ্ন, সহজ প্রশ্ন দিয়ে আমরা শুরু করছি। কোন ধরনের শব্দ শব্দ দূষণ সৃষ্টি করে? সুরযুক্ত শব্দ, মৃদু শব্দ, সুর বর্জিত, নাকি কথাবার্তার শব্দ? শব্দ দূষণ এই সংক্রান্ত বিষয় আমরা পরিবেশ দূষণের মধ্যে পাচ্ছি। পরিবেশ দূষণে আমরা জল, মাটি, বায়ু, পাশাপাশি শব্দ দূষণ এর একটা ব্যাপার রয়েছে। শব্দ দূষণ কখন হয়? সুর বর্জিত শব্দ, যেমন বোমার আওয়াজ, পটকার আওয়াজ, বিভিন্ন গাড়ির হর্ন যদি অনেক সময় বাজে, সেক্ষেত্রে কিন্তু এই শব্দ দূষণ করে। আমরা যদি ডব্লিউএইচও অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তাদের যদি গাইডলাইন দেখি, যে শব্দের নিরাপদ সীমার মাত্রা হচ্ছে 65 ডেসিবেল, 65 ডেসিবেল। এই শব্দের বেশি হলে যেটা আমাদের কানের পক্ষে ক্ষতিকর বলা হয়, তো শব্দ দূষণ সৃষ্টি হবে 65 ডেসিবেলের পরের থেকে। বা আমরা এটা অনেক ক্ষেত্রে 70-80 ডেসিবেলও বলি অনেক সময়। 65 ডেসিবেলের এটা হচ্ছে গাইডলাইন হুয়ে, ডব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের গাইডলাইন অনুযায়ী। তো ভারতে শব্দ দূষণ নিয়ন্ত্রণকারী বেশ কিছু আইন রয়েছে, যেমন হচ্ছে রাত 10টার পর থেকে সকাল 6টা পর্যন্ত বিভিন্ন এলাকায় মাইকের উচ্চ মাত্রায় কিন্তু মাইক বাজানো নিষিদ্ধ আছে। বিভিন্ন অনুষ্ঠান হোক বা বিভিন্ন ক্ষেত্রে হোক, উচ্চ স্বরে বাজানো যাবে না, সেটা কিন্তু একটা নির্দিষ্ট সীমার মধ্যে বাজাতে হবে। ঠিক আছে, এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখতে হবে। যে সমস্ত কলকারখানাযুক্ত এলাকা, সেখানে শব্দের তীব্রতা 70 থেকে 80 ডেসিবেলের ভিতরে থাকতে হবে, তার বেশি হলে হবে না। তবে শব্দ নিয়ে আমরা অনেক কথা বললাম। তো শব্দ দূষণ নিয়ন্ত্রণে আমরা ইয়ার প্লাগ আছে, হেডফোন জাতীয় এই সমস্ত দ্রব্যগুলো ব্যবহার করতে পারি। এবং শব্দ দূষণে যদি এফেক্ট দেখি, শব্দ দূষণ যেটা 70-80-র উপরে যদি 100 ডেসিবেল হয়, সেক্ষেত্রে আমাদের কি হবে, যে কানের পর্দা 100 ডেসিবেল, 120 ডেসিবেল হলে সেক্ষেত্রে কানের পর্দা ফেটে যেতে পারে, চিরতরে বধির হয়ে যাবে। বা দীর্ঘদিন তুমি যদি একটা উচ্চ শব্দের মধ্যে থাকো, তুমি কম শুনবে, ধীরে ধীরে কম শুনতে থাকবে। তো এই শব্দ দূষণে যদি শুধু কানের ক্ষতি নয়, হার্টের ক্ষতি বা বিভিন্ন মানসিক ব্যাধি, মানসিক ভারসাম্য হারিয়ে যেতে পারে। আচ্ছা, নিচের কোনটি তাপমাত্রা মাপার যন্ত্র নয়? তাপমাত্রা মাপার যন্ত্র নয় কোনটি খুঁজে বার করতে হবে। সেলসিয়াস স্কেল, ফারেনহাইট, কেলভিন, রিক্টার স্কেল। সহজ প্রশ্ন আছে, প্রত্যেকে একটু ভালো করে খেয়াল করলে উত্তরটা করতে পারবে। নিচের কোনটি তাপমাত্রা মাপার যন্ত্র নয়? তাপমাত্রা বা উষ্ণতা মাপার যন্ত্র আমরা জানি সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন। রিক্টার স্কেল এটা হচ্ছে ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র, তাই তো? তাহলে এখানে অপশন ডি বলতে হবে, এটি তাপমাত্রা মাপার যন্ত্র নয়। আচ্ছা, দুধ হলো এক প্রকার দ্রবণ, যাকে কি বলা হয়? তো বিভিন্ন দ্রবণ আমরা বাস্তবে যেগুলো পাচ্ছি, এই দ্রবণের বেশ কিছু ভাগ রয়েছে। যেমন একটা হচ্ছে প্রকৃত, অপ্রকৃত, একটা কলয়েড দ্রবণ। এই কলয়েড দ্রবণের মধ্যে একটা ব্যাপার রয়েছে,
কলয়েড দ্রবণের দুধ একটা কলয়েড দ্রবণ। এই কলয়েড দ্রবণ এর মধ্যে অনেক ভাগ রয়েছে। কলয়েড দ্রবণের মধ্যে কিছু আছে ইমালশন, জেল, ফোম সল, কঠিন সল, অ্যারোসল, এইগুলো আছে। তো কলয়েড দ্রবণের মধ্যে দুধ হচ্ছে এক প্রকার ইমালশন, মানে এখানে দুধের মধ্যে দুধ এবং জল থাকে, অর্থাৎ তরল এবং তরলের মিশ্রণ, সেই জন্য এটাকে বলা হচ্ছে ইমালশন। নামটা মনে রাখবে, ইমালশন। এবং কলয়েড দ্রবণের যে কণাগুলোর ব্যাস হয় 10⁻⁵ সেন্টিমিটার টু 10⁻⁷ সেন্টিমিটার, এই হচ্ছে কলয়েড কণার ব্যাস। এর থেকে যদি ছোট হয় সেটা হয় প্রকৃত দ্রবণ, এবং তার বেশি হলে, বড় হলে অপ্রকৃত দ্রবণ। বলো সিএনজি এর পুরো কথা কি? তো বিভিন্ন প্রাকৃতিক গ্যাস বা জ্বালানি গ্যাসের মধ্যে আমরা এই সিএনজির কথা বলতে পারি, যার ফুল ফর্ম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে। সিএনজি এর পুরো কথা হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। আচ্ছা, বলা হচ্ছে বিহেভিয়ারাল ইকোলজি, অর্থাৎ ব্যবহারিক বাস্তুবিদ্যা। ব্যবহারিক বাস্তুবিদ্যা বাংলায় যদি বলি, ব্যবহারিক বাস্তুবিদ্যা বিজ্ঞানের জনক তাকে বলা হয়। তো আমরা ইকোলজি শব্দটার প্রবর্তক জানি আর্নেস্ট হেকেল, বা ইকোলজি সম্পর্কে ধারণা দিয়েছেন বিজ্ঞানী আর্নেস্ট হেকেল, আরো অনেকের নাম আছে। তো এখানে কিন্তু ব্যবহারিক বাস্তুবিদ্যার কথা বলা হচ্ছে। এই বিজ্ঞানের জনক হচ্ছে নিকোলাস টিনবার্জেন। নিকোলাস টিনবার্জেন। আচ্ছা, চোখে আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে নিম্নের কোন অংশটি? আমাদের চোখে, আমরা যদি হঠাৎ করে রাতের বেলা চোখের টর্চলাইটের ফোকাস ফেলা হয়, চোখটা অটোমেটিক বন্ধ হয়ে যায়, তাই তো? বা অনেক সময় সকালে ঘুম থেকে উঠে চোখ মেলা যায় না, অতিরিক্ত মানে লাইট যদি চোখে আসে অটোমেটিক চোখ দেখবে বন্ধ হয়ে যাচ্ছে। তো এই যে ব্যাপারটা, কোন আলো চোখ নিতে পারছে, কোনটা নিতে পারছে না, এই যে আলো প্রবেশ, এটা নিয়ন্ত্রণ করছে চোখের যে অংশটা, সেটি হচ্ছে আইরিশ। অপশন সি। রেটিনাতে কি হয়? রেটিনাতে প্রতিবিম্ব গঠিত হয়। আচ্ছা, একটা গাছকে কেটে ফেলার পর সেখানে কি করা উচিত? একটি মাত্র গাছ লাগালেই চলে। একটা গাছ যদি বড় গাছ কেটে ফেলো, সেখানে একটা ছোট গাছ লাগালে কি হবে? হবে না। সেই পরিমাণ অক্সিজেন প্রোভাইড করতে সে পারবে না, ভারসাম্য নষ্ট হবে। তো এখানে উচিত হচ্ছে যতটুকু প্রয়োজন, যতটুকু জায়গা আছে সেই অনুযায়ী তুমি একাধিক গাছ লাগাও, ঠিক আছে? তাহলে একটা ভারসাম্য আসবে। আর ধীরে ধীরে একটা ভূ সমলয় উপগ্রহ, এর প্রদক্ষিণকাল কতক্ষণ হয়? 27 দিন, 24 ঘন্টা, 30 দিন, 365 দিন। ভূ সমলয় উপগ্রহ মানে হচ্ছে পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকে এবং বিভিন্ন কিছু ইনফরমেশন তারা আমাদেরকে প্রোভাইড করছে, সেই উপগ্রহ থেকে আমরা জানতে পারি। এই ভূ সমলয় উপগ্রহ যেটা পৃথিবীর চারিদিকে ঘুরছে এবং পৃথিবীর যে আহ্নিক গতি আছে এর সঙ্গে সমান করে করা হয়। পৃথিবীর নিজের অক্ষের উপরে আমরা জানি যে 24 ঘন্টায় এক পাক ঘুরছে, তাহলে এই ভূ সমলয় উপগ্রহের প্রদক্ষিণ কালটাও হয় 24 ঘন্টা। ভারতবর্ষে কোন অভাবজনিত রোগ সর্বাধিক দেখা যায়? ভারতবর্ষে কোন অভাবজনিত রোগ সর্বাধিক দেখা যায়? প্রোটিনের ঘাটতিজনিত, লৌহ অভাবজনিত, ভিটামিন এ অভাবজনিত, নাকি সবগুলো? উত্তর হবে সবগুলি। এই সমস্ত রোগ সব থেকে বেশি দেখা যায়। আচ্ছা, মস্তিষ্ক ম্যালেরিয়া কোনটি ঘটায়? তো ম্যালেরিয়ার বেশ কিছু ভাগ রয়েছে, তার মধ্যে মস্তিষ্কে ম্যালেরিয়া বা মস্তিষ্ক ম্যালেরিয়া রোগের বাহক আমরা জানি অ্যানোফিলিস মশা। তো এই অ্যানোফিলিস মশা বা মশকি বলতে পারি, স্ত্রী অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া রোগ ঘটায়। তো মস্তিষ্ক ম্যালেরিয়া ঘটায় যে আদ্য প্রাণী, তার নাম হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম। প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম।
শহরতলির নিচু জায়গায় কঠিন বর্জ্য জমা করার পদ্ধতিকে কি বলা হয়? শহরতলির নিচু জায়গায় কঠিন বর্জ্য পদার্থ জমা করার পদ্ধতিকে কি বলে? ইনসিনারেশন, কম্পোস্টিং, ল্যান্ডফিলিং, কোনোটি নয়। উত্তর হবে এখানে ল্যান্ডফিলিং বলা হয়, জমি ভরাট। অতি উচ্চ তাপমাত্রায় বর্জ্য পদার্থের নিয়ন্ত্রিত দহনকে কি বলা হয়? অতি উচ্চ তাপমাত্রায় বর্জ্য পদার্থের নিয়ন্ত্রিত দহন সেটাকে কি বলা হয়? কম্পোস্টিং, রিসাইক্লিং, পাইরোলিসিস, সুপার ফায়ার। অতি উচ্চ তাপমাত্রা আমরা পরিমাপ করি পাইরোমিটারের সাহায্যে। তো এই পাইরোমিটারের সঙ্গে মিলিয়ে তোমরা মনে রাখতে পারো যে পাইরোলিসিস বলা হয়। বলা হচ্ছে কোন পদ্ধতির দ্বারা স্বাস্থ্য কেন্দ্রের বর্জ্যদ্রব্যের অপসারণ ও জীবাণুমুক্ত করা হয়? কোন পদ্ধতির দ্বারা স্বাস্থ্য কেন্দ্রের বর্জ্যদ্রব্যের অপসারণ ও জীবাণুমুক্তকরণ করা হয়? উত্তর কি হবে বলো? উত্তর হবে এখানে অপশন বি, ল্যান্ডফিলিং। একটি বর্জ্য পদার্থ যাতে পারদ আছে সেটি হলো কি? একটি বর্জ্য পদার্থ যাতে পারদ আছে সেটা হলো কি? ডিডিটি, কস্টিক সোডা, ভাঙা থার্মোমিটার, টেলিভিশন। ডিডিটি এটাকে আমরা ইনসেকটিসাইড বলতে পারি, কীটনাশক। তো কস্টিক সোডা এক ধরনের ক্ষার। তো ভাঙা থার্মোমিটার এখানে সঠিক উত্তর হবে, কারণ আমরা থার্মোমিটারে পারদ ব্যবহার করি। আবহাওয়া পরিবর্তনের প্রধান কারণ হলো নিম্নের কোনটি? আবহাওয়া পরিবর্তনের প্রধান কারণ হলো নিম্নের কোনটি? গ্রিন হাউস গ্যাস, দাবানল, বন বিনাশ, ওজোন স্তরের ক্ষয়। আবহাওয়া পরিবর্তনের প্রধান কারণ হলো নিম্নের কোনটি? দিনের পর দিন আবহাওয়া পরিবর্তন হচ্ছে, তো এটা কারণ যদি আমরা খুঁজি সবগুলোই কারণ, তার মধ্যে বন বিনাশ হচ্ছে মেন কারণ। কারণ বন বিনাশের ফলে যে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, পরিবেশে কার্বন ডাই অক্সাইড তথা গ্রিন হাউস গ্যাসের বৃদ্ধি ঘটছে এবং এর ফলে আবহাওয়া পরিবর্তন হচ্ছে। এবার হচ্ছে উদ্ভিদের একটি ম্যাক্রো পুষ্টি মৌল হলো কোনটি? ম্যাক্রো এবং মাইক্রো। ম্যাক্রো মানে অধিক মাত্রায় প্রয়োজন হয় যেগুলো, মাইক্রো খুব কম মাত্রায় প্রয়োজন হয়। উদ্ভিদের একটি ম্যাক্রো পুষ্টি মৌল তামা, দস্তা, মলিবডেনাম নাকি নাইট্রোজেন? তো এখানে উত্তর কি হবে? নাইট্রোজেন। উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে নাইট্রোজেন। আমরা বৃদ্ধি না হলে নাইট্রোজেন যুক্ত সার ব্যবহার করি, ইউরিয়া, তাই তো? আচ্ছা, বেলনাকৃতি লেন্স ব্যবহার করে কোন ব্যক্তিরা? ব্যবহারকারী ব্যক্তিরা। যেটি থেকে কষ্ট পায় সেটি কি? সিলিন্ড্রিক্যাল লেন্স, চোঙাকৃতি লেন্স। অ্যাস্টিগম্যাটিজম, মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, প্রেসবায়োপিয়া। চোখের যে সমস্যাগুলো আছে এখানে তোমরা যদি খেয়াল করো, কিছু আছে মায়োপিয়ায় ভুগছে। মায়োপিয়া মানে দূরের দৃষ্টি কম দেখে, মায়োপিয়া, ঠিক আছে? অর্থাৎ তাকে বলা হয় নিকট দৃষ্টি বা স্বল্প দৃষ্টি। মায়োপিয়াকে বলা হয় স্বল্প দৃষ্টি, মানে স্বল্প দৃষ্টি ঠিক আছে, দূরের দৃষ্টি দেখতে পাচ্ছে না, সেক্ষেত্রে আমরা অবতল লেন্স ব্যবহার করি। এবং এখানে বেলনাকৃতি লেন্স অ্যাস্টিগম্যাটিজম, যেখানে তল চিনতে পারে না, বিভিন্ন তল চিনতে অসুবিধা হয়, কোনটি সমতল, বক্রতল, এই সমস্যা যখন হয় সিলিন্ড্রিক্যাল লেন্স ব্যবহার করা হয়। মায়োপিয়াতে আমরা ব্যবহার করি অবতল লেন্স। হাইপারমেট্রোপিয়া হলে উত্তল লেন্স ব্যবহার করা হয়, এটা কাছের জিনিস দেখতে পায় না, দূরের জিনিস ঠিক দেখে। প্রেসবায়োপিয়া উভয় উত্তল।
এক্ষেত্রে দুটোই লেন্স, উত্তল এবং অবতল একই সঙ্গে, উত্তল প্লাস অবতল এই দুটো লেন্স একসঙ্গে থাকে। দূরের এবং কাছের দৃষ্টি দুটোই ব্যাহত হয় প্রেসবায়োপিয়া হলে। আচ্ছা, ভিটামিন B2 সেটাকে আমরা কি নামে জানি? পাইরোডক্সিন, অ্যাসকর্বিক অ্যাসিড, রাইবোফ্লাভিন, নাকি উপরের কোনোটি নয়? ভিটামিন B2, তাহলে ভিটামিন রিলেটেড কোশ্চেন কিন্তু পরীক্ষা আসে, এগুলো আমাদের পড়তে হবে। ভিটামিন B2 এটাকে আমরা জানি রাইবোফ্লাভিন নামে, অ্যাসকর্বিক অ্যাসিড এটা আমরা জানি ভিটামিন হচ্ছে সি। পাইরোডক্সিন হচ্ছে ভিটামিন B6। সাদা ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী নিম্নের কোনটি? অ্যাসবেস্টর, পারদ, সীসা কোনোটাই নয়। পারদ দূষণে আমরা জানি মিনামাটা হয়, সীসা দূষণের ডিসলেক্সিয়া। এখানে অ্যাসবেস্টর যার কারণে ফুসফুসে ক্যান্সার হয় এবং এটাকে সাদা ফুসফুস ক্যান্সার বলা হয়। শ্রেণীকক্ষে পরিবেশ পাঠদানকালে শিক্ষকের লক্ষ্য কি হবে? শ্রেণীকক্ষে পরিবেশ বিদ্যা পাঠদানের সময় একজন শিক্ষকের লক্ষ্য কি হবে? শিক্ষার্থীর বৌদ্ধিক জ্ঞান বিকাশ করা, আচরণগত জ্ঞান আহরণের শিক্ষা, শিক্ষার্থীর বৌদ্ধিক এবং আচরণগত জ্ঞান আহরণে সাহায্য করা। অপশনটি কোনোটি নয়। এই যে অপশনগুলো তোমরা পাচ্ছ এখান থেকে কি মনে হচ্ছে কোনটি সঠিক উত্তর হবে? উত্তর হয়ে যাবে অপশন সি, শিক্ষার্থীর বৌদ্ধিক এবং আচরণগত জ্ঞান আহরণে সাহায্য করা। আচ্ছা, প্রত্যেকে যারা কানেক্ট আছো বা পরে কানেক্ট হয়েছে, আমাদের প্রাইমারি ব্যাচ অ্যাভেলেবেল রয়েছে TWS একাডেমি অ্যাপে। যদি মনে হয় আমাদের সঙ্গে প্রস্তুতি নেবে, অবশ্যই তোমরা জয়েন করতে পারো। দুর্দান্ত সেখানে ক্লাস হচ্ছে, একদম চ্যাপ্টার ধরে ধরে কিন্তু ক্লাস করানো হচ্ছে প্রত্যেকটা বিষয় থেকে। তাহলে কোনো বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা নিয়ন্ত্রণকারী জীবকে কি বলা হয়? কোনো বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা নিয়ন্ত্রণকারী জীবকে কি বলে? ইকোস্পিসিস, কিস্টোন প্রজাতি, গিল্ড, নাকি প্রকট প্রজাতি? বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করছে সেটাকে আমরা কি বলবো? প্রত্যেকে একটু ভাবনা চিন্তা করে অ্যান্সার করো, করতে পারবে আশা করি। তো এখানে যে অপশনগুলো আছে উত্তর হয়ে যাবে কিস্টোন প্রজাতি। এই কিস্টোন অর্থাৎ কি এবং স্টোন মানে কি, মানে কি চাবি, তাই তো? স্টোন মানে পাথর, তো চাবি পাথর বাংলায় ওইভাবে মিনিং আসবে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যেটা একটা প্রধান বাস্তুতন্ত্রের এমন একটা প্রজাতি আছে যেটা ওই বাস্তুতন্ত্রের ভারসাম্যটা রক্ষা করছে, সেটাকে আমরা কিস্টোন প্রজাতি বলবো। যেমন সুন্দরবন অঞ্চলে বলা হচ্ছে বাঘ, সেটা হচ্ছে কিস্টোন প্রজাতি। তো এখানে কি কথার অর্থ হচ্ছে মূল। এখানে ব্যাখ্যাটা আমার লেখা আছে, একটু দেখে নাও। কি কথার অর্থ হচ্ছে মূল, অর্থাৎ তালা চাবিতে কি যেমন মুখ্য ভূমিকা পালন করে, তেমনি বাস্তুতন্ত্রে যে প্রজাতি মুখ্য ভূমিকা পালন করে তাকে কিস্টোন স্পিসিস বলে। এমনকি যদি এই প্রজাতি বাস্তুতন্ত্র থেকে লুপ্ত হয়ে যায় তাহলে সম্পূর্ণ বাস্তুতন্ত্র ধ্বংস হয়ে যাবে, তাই এদের কিস্টোন স্পিসিস বলা হয়। আচ্ছা, বাস্তুতন্ত্রের কি ইন্ডাস্ট্রি হলো কি? বলো, একটি বাস্তুতন্ত্রের কি ইন্ডাস্ট্রি হলো কি? প্রাথমিক খাদক বস্তু, গৌণ খাদক স্তর, উৎপাদক, নাকি বিয়োজক? কি হবে এখানে সঠিক উত্তর? বলো। কি ইন্ডাস্ট্রি মানে যেটা চাবি বলা হচ্ছে, প্রাথমিক খাদক বস্তু, প্রাথমিক খাদককে কি ইন্ডাস্ট্রি বলা হচ্ছে? অর্থাৎ যারা উৎপাদকটাকে খাচ্ছে, উৎপাদককে বলা হচ্ছে যারা খাদ্য তৈরি করছে, তাই তো? আচ্ছা, নিচ হলো কি? ইকোলজিক্যাল নিচ বা বাস্তুতান্ত্রিক নিচ বলতে কি বোঝায়? কোন বাস্তুতন্ত্রের জীবের অবস্থান, কোন বাস্তুতন্ত্রের জীবের ভূমিকা, জীবের সংখ্যা, নাকি কোনো বাস্তুতন্ত্রে জীবের শক্তির পরিমাণ। ইকোলজিক্যাল নিচ বা বাস্তুতান্ত্রিক নিচ
এটা বলতে কি বলা হয়? কোনো জীব বাস্তুতন্ত্রে জীবের অবস্থানকে তার কি বলে? জীবের আবাসস্থলকে বলা হয় হ্যাবিট্যাট, আবাসস্থল, যেখানে বাসভূমি আর কি বাংলায়। বাস্তুতন্ত্রে জীবের যে ভূমিকা, এটাকে আমরা নিচ বলি। কোন বাস্তুতন্ত্রে এক একটা জীব এক একটা ভূমিকা বা রোল প্লে করছে, সেটাকেই তার ইকোলজিক্যাল নিচ বা বাস্তুতান্ত্রিক নিচ বলা হয়। পাখির একটা ভূমিকা আছে, মানুষের একটা ভূমিকা আছে, একটা গবাদি পশুর একটা ভূমিকা আছে। তো এই সমস্ত টোটাল ব্যাপারটা সবাই কিন্তু এক একটা কাজ করছে বা এক একটা রোল প্লে করছে। সেরকম ধরো একটা প্রতিষ্ঠান, একটা বিদ্যালয়, সেখানে কেউ কেউ আছে শিক্ষার্থী, আছে শিক্ষক, শিক্ষিকা, ঠিক আছে, ক্লার্ক থাকবে, তারপর গ্রুপ সি, গ্রুপ ডি, ক্লার্ক বা গ্রুপ ডি আছে, অনেক অন্যান্য কাজ করে। তো এক একজন এক এক কাজ আছে। শিক্ষকের মধ্যে আবার হেডমাস্টার, প্রধান শিক্ষক, আবার রয়েছে সহকারী শিক্ষক। তো সকলের এক একটা ভূমিকা থাকে। এই ব্যাপারটাও সেটা বাস্তুতন্ত্রে বলা হচ্ছে যে এক একটা প্রজাতি বা জীবের তাদের এক একটা ভূমিকা আছে, সেটাই হচ্ছে তার নিচ। অ্যাকোরিয়াম যার উদাহরণ সেটা হলো কি? অ্যাকোয়ারিয়াম বা অ্যাকোরিয়াম, এটি কিসের উদাহরণ? একটা প্রাকৃতিক বাস্তুতন্ত্র, ইকোটোন, কৃত্রিম বাস্তুতন্ত্র নাকি স্থায়ী বাস্তুতন্ত্র? অ্যাকোরিয়াম বলতে কি বোঝায়? অ্যাকোরিয়াম মানে এটা একটা প্রাকৃতিক বাস্তুতন্ত্র। অ্যাকোরিয়ামে বিভিন্ন জলজ প্রাণী সংরক্ষণ করা হয়। নিচের কোনটি জীবমণ্ডলের অন্তর্গত নয়? স্থলমণ্ডল, জলমণ্ডল, বায়ুমণ্ডল, আয়নোস্ফিয়ার। তো বায়ুমণ্ডলের একটা স্তর হচ্ছে আয়নোস্ফিয়ার, এটা আমরা জানি। তো এখানে আমরা আলাদা করে আয়নোস্ফিয়ারটা বলতে পারি না। এখানে আয়নিত অবস্থায় থাকে, এখানে কোন রকম জীব থাকে না। পৃথিবীর যে অংশে জীব বসবাস করে সেটাকে জীবমণ্ডল বলা হয়, সেটা স্থল, জল। বায়ুমণ্ডলে অনেক জীব আছে এবং বায়ুমণ্ডলে একটা স্তর আয়নোস্ফিয়ার, এখানে জীব থাকে না, এটা জীবমণ্ডল অন্তর্গত রাখা হয় না। কোনটি সরল খাদ্য শৃঙ্খলে যুক্ত নয়? বলো, ব্যাঙ, মানুষ, বাঘ, হরিণ। সরল খাদ্য শৃঙ্খল বলতে কি বোঝায়? খাদ্য শৃঙ্খল মানে আমরা জানি ফুড চেন। ধরো ফড়িং, ফড়িং কি খাচ্ছে? ঘাস খাচ্ছে। ঘাস ফড়িং ঘাস খায়। ফড়িংকে খাচ্ছে ধরো ব্যাঙ, ব্যাঙকে খাচ্ছে সাপ, সাপকে খাচ্ছে ময়ূর। তো এই একটা খাদ্য শৃঙ্খল তৈরি হলো, একটা ফুড চেন তৈরি হলো। কিন্তু মানুষ, এটা কোনো ফুড চেনে তুমি রাখতে পারবে না। অপশন বি, এটা কোনো সরল খাদ্য শৃঙ্খলে যুক্ত নয়। ঠিক আছে, আচ্ছা চলো পরবর্তী প্রশ্ন। নিচের কোন পুষ্টি উপাদান খাদ্যবস্তুতে পাওয়া যায় না? সঠিক উত্তর এখানে কি হবে বলো? কোন পুষ্টি উপাদান খাদ্যবস্তুতে পাওয়া যায় না? প্রোটিন, প্লাজমা, ভিটামিন, কার্বোহাইড্রেট। সহজ প্রশ্ন আছে, উত্তর কি হবে? প্লাজমা। প্লাজমা একটা কি? রক্তের একটা অংশ, মানুষের রক্তের একটা অংশ, বা এটা একটা রক্তের অংশ। রক্তের মধ্যে থাকে রক্তরস বা প্লাজমা, আর একটা থাকে রক্তকণিকা। প্রোটিন, ভিটামিন, কার্বোহাইড্রেট এগুলো খাদ্যবস্তুর বা খাদ্যতে থাকে। পরিবেশ বিষয়কে সহজভাবে উপস্থাপনের জন্য কিসের প্রয়োজন? এটা তোমরা আজকের হোমওয়ার্ক করবে। তো 28 কোশ্চেন করানো হলো। প্রত্যেকে যারা কানেক্ট আছো, 28টি কোশ্চেনে তোমার সঠিক উত্তর কটা হলো একটু জানিয়ে দেবে। তো প্রত্যেককে বলবো, প্রাইমারি এক্সাম গতবার যে এক্সামটা হয়েছিল সেই এক্সামে যদি তাকাও, 2023 সালের যে এক্সাম ছিল, একটু কিন্তু টাফ কোশ্চেন ছিল, কঠিন কোশ্চেন ছিল। এবং
এবছর আমরা কিন্তু সেই স্টাইলে কিন্তু পড়ানো হচ্ছে আমাদের অ্যাপে। প্রথম চ্যাপ্টারগুলো করানো হচ্ছে, তারপর আমরা বিভিন্ন প্রশ্ন আলোচনা সেখানে করব এবং বিভিন্ন লেভেলের কোশ্চেন আলোচনা হবে। ঠিক আছে, তো যারা কানেক্ট আছো অবশ্যই তোমাদের বলবো অবশ্যই পড়াশোনাটা স্টার্ট করো। বিজ্ঞপ্তি না আসলে পড়বো না এই মানসিকতা থেকে সরে আসো, নয়তো কিন্তু পাস করতেও পারো নাও করতে পারো, এরকম জায়গায় তুমি থাকবে। তুমি যদি এখন থেকে পড়াশোনা শুরু করো, সে আমাদের সঙ্গে পড়ো আর না পড়ো, তোমাকে পড়তে হবে আলটিমেট। নয়তো আজকের দিনে ওই যাই তাই করে আর কিন্তু হচ্ছে না, 2 মাস পরে পাস করে যাব এই গল্প কিন্তু ভুলে যাও। ঠিক আছে, অর্থাৎ তোমাকে কোশ্চেন প্রত্যেক বছর বছর যেমন হয়েছে, মানে বিগত বছরগুলোতে যেমন হয়েছে, 22 একরকম হলো, 23 একরকম, তার আগে যে পরীক্ষা আর একরকম ছিল, প্যাটার্নও চেঞ্জ হচ্ছে এবং কোশ্চেনের কোয়ালিটি অন্যরকম হচ্ছে। কোন বছর কিরকম হবে বলা যাচ্ছে না। তো সেই দৃষ্টিভঙ্গি থেকে তোমাকে পড়তে হবে এবং সেই মতো পড়তে গেলে তোমাকে সময় দিতে হবে বিষয়গুলো থেকে। প্রত্যেকটা বিষয় ভালো করে পড়তে হবে এবং সেগুলো যাতে মনে থাকে সেই রকম আবার রিভিশনও করতে হবে। ঠিক আছে, তো কানেক্ট থাকো আমাদের সঙ্গে, ক্লাসগুলো করতে থাকো। আমাদের ফ্রি ক্লাসগুলো হচ্ছে এবং অন্যান্য পরীক্ষার প্রস্তুতি আমরা দিই। দা ওয়ে অফ সলিউশন TWS একাডেমি ইউটিউব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে নাও। TWS একাডেমি অ্যাপ, এখানে পেড কোর্স করানো হচ্ছে। প্রত্যেকে যারা কানেক্ট আছো, যদি মনে হয় প্রস্তুতি নেবে আমাদের সঙ্গে, অবশ্যই ক্লাসে জয়েন করতে পারো। ঠিক আছে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালো করে পড়াশোনা করতে থাকো। ওকে, টাটা, বাই।